মাত্র 40 সেকেন্ডের মিছিল করেছে জটিকা মিছিল আওয়ামী লীগ, আর সেখান থেকে গ্রেফতার হয়েছে ছাত্রলীগ যুবলীগের 12 জন। তাহলে এভাবে যদি জটিকা মিছিল তারা করতে থাকে আর আমরা গ্রেফতার করতে থাকি, তাহলে আগামী 1 বছরের ভিতরে আওয়ামী লীগ নামক, যুবলীগ নামক, ছাত্রলীগ নামক আর অন্যান্য হিয়াল কুত্তা লীগ নামক কোনো কিছুই থাকবে না, সব চলে যাবে কারাগারে। শেখ হাসিনা সহ অন্তত 261 জনের নামে পত্রিকায় হুলিয়া জারি করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তারা পলাতক হিসেবে তাদের নামে এই হুলিয়া জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সিআইডি সূত্র তেমনটাই গণমাধ্যমকে নিশ্চিত। সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইং। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। পানি আসে তখন এই 10টা আঙ্গুলের একটা আঙ্গুল কিন্তু ওই পানিটা মোছে। আবার সুখের সময় এই 10টা আঙ্গুলই হাততালি দেয়। বুঝছেন, আগে নিজের শরীরই যদি নিজের সাথে এরকম বেইমানি করে, অন্যের কাছ থেকে আর কি আশা করে? আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। বরাবরের মতন আজকের ভিডিওর সারাংশ দেখে ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান আওয়ামী লীগের কি অবস্থা। যে মাত্র তারা 30 সেকেন্ডের একটি মিছিল করেছে, যার কারণে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর যে পদক্ষেপ নিয়েছে তা থেকে বোঝা যায়, জানি না যে যদি লম্বা সময় একটি লং প্রসেসের মিছিল করে, জানি না এদের ফিউচার কি হবে। আর একটা কথা না বললেই নয়, এর সাথে আরেকটা কথা বলে রাখা ভালো, জামাত আর বিএনপি তাদের মধ্যে যে একটা কন্দল সৃষ্টি হয়েছে বর্তমান প্রেক্ষাপটে, জামাত কিন্তু চায় যে বিএনপি যদি দেরিতে নির্বাচন আসে, কোনোভাবে যদি বিএনপির নির্বাচনকে প্রতিহত করা যায়, অবশ্যই একটু সময় নেওয়া যায়, জামাত কিন্তু সেই সাথে তাদের যে মাঠের যে কন্ডিশন, রোড ম্যাপ, সেটা কিন্তু জামাত করে নেবে। আর ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন জামাতের যে নির্বাচনের যাওয়া দেরি, বা জামাত যে নির্বাচনে যেতে দেরি করতেছে, সেই ক্ষেত্রে আপনার কি মতামত? জামাতের কি খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আসা উচিত, নাকি একটু সময় নেওয়া উচিত? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আজকের ভিডিওর বিস্তারিত দেখে আসি। জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 261 জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত 2টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি। আজকে 2টি পত্রিকায় এই বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিআরপিসি 196 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশক্রমে সিআইডি এই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতাপ্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছে। অর্থাৎ এই জয় বাংলা ব্রিগেড থেকে বৈধ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে, এটা হচ্ছে সরকার এবং পুলিশের ভাষ্য। তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য এবং ফরেনসিক বিশ্লেষণ করা হয়, এমনটাও সিআইডি জানিয়েছে। এই তথ্য যখন সিআইডি জানাচ্ছে, কোন বিজ্ঞপ্তিটা ছাপালো সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। পত্রিকাতে যে বিজ্ঞপ্তি গিয়েছে তার লিস্টটাও প্রকাশ করা হয়েছে, সেটাও এক ঝলক আপনারা দেখে নিতে পারেন। এই তথ্যের পাশাপাশি এখন টেলিভিশন আরেকটা তথ্য দিচ্ছে, তাদের আরেকটা শিরোনাম দেখে নিতে পারেন। সেখানে বলছে, রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার 29। তারা যখন 29 জনের কথা বলছে, তখন প্রথম আলো নিশ্চিত করছে যে সেই সংখ্যা 29 না, সেই সংখ্যা হচ্ছে
ছেচল্লিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল তারা করেছিল, সেই ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটাও একটা বড় সংখ্যক, তার মানে আজকে রাজধানীতে বেশ কিছু ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাটা ঘটিয়েছে। এই গ্রেপ্তার অভিযান প্রতিনিয়তই চলছে, গ্রেপ্তার অভিযান থেমে নেই। আওয়ামী লীগও ঝটিকা মিছিল করছে, পুলিশও গ্রেপ্তার করছে। এই যে গ্রেপ্তার অভিযান, সেই গ্রেপ্তার অভিযানে শেষ পর্যন্ত 2025 সালে এসে প্রথম 10 মাসে, অক্টোবরের 31 তারিখ পর্যন্ত প্রথম 10 মাসে যে গ্রেপ্তারের ইতিহাস, সেই ইতিহাস ব্যাপারে ডিএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে আজকে। প্রথম আলোর শিরোনামটা সেই ক্ষেত্রে দেখে নিতে পারেন। প্রথম আলো বলছে, এবছর ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় 3000 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র ঢাকার ঝটিকা মিছিল থেকেই 3000 গ্রেপ্তার, এটা কিন্তু একটা বিশাল সংখ্যক। এই ঝটিকা মিছিল থেকেই যদি 3000 গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে অন্যান্য গ্রেপ্তার অভিযান কিংবা ঢাকার বাইরের অভিযানগুলো থেকে কি পরিমাণ গ্রেপ্তারের ঘটনা ঘটেছে খুব সহজেই সেটা অনুমান করা যায়। প্রথম আলো বলছে যে শুক্রবারও রাজধানীর, অর্থাৎ আজকেও রাজধানীর 7টি স্থান থেকে 7 স্থানে ঝটিকা মিছিল থেকে 46 জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করেছে ডিএমপির মিডিয়া সেলের প্রধান তালেবুর রহমান। তিনি জানিয়েছেন যে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিজয়নগর থেকে 13 জনকে, খিলক্ষেত থেকে 4 জনকে, উত্তরা 9 নম্বর সেক্টর থেকে 2 জনকে, বাড্ডা থেকে 3 জনকে, বনানী থেকে 3 জনকে এবং তেজগাঁও থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেছেন, ঢাকার বাইরে থেকে এসে টাকার বিনিময়ে ঝটিকা মিছিলে এসব নেতাকর্মী অংশ নিচ্ছেন। এই মিছিলের পেছনে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করছেন। যারা আর্থিকভাবে সহায়তা করছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে, অর্থাৎ যারা এই মিছিল কর্মকাণ্ড করার জন্য টাকা দিচ্ছেন তাদেরকেও ধরার ব্যবস্থা হচ্ছে। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ বিলিয়ন ডলার চুরি করেছে, চুরি করে বিদেশে নিয়ে গেছে। সেই ডলার তারা ইনভেস্ট করছে এই ঝটিকা মিছিলের জন্য। এই ঝটিকা মিছিল যারা করছে তাদের অ্যাকাউন্টে ডলার পৌঁছে যাচ্ছে। ডলার পৌঁছে যাওয়ার ফলশ্রুতিতে তারা ডলারের লোভে ঝটিকা মিছিল করছে, এমনটা তিনি বলছেন। অর্থাৎ ঝটিকা মিছিল যারা করছে তাদের পরিবারগুলো বোধহয় তাহলে ভালোই থাকবে, যেহেতু তাদের অ্যাকাউন্টে ডলার ঢুকছে, সরাসরি টাকা না ডলার হিসেবে ঢুকছে। আর ডলার হিসেবে ঢুকলে ধরে নেওয়া গেল যে বাংলাদেশে 1000 টাকা তো কোনো টাকাই না, মানে সেখানে এর আগে শুনেছিলাম যে ঝটিকা মিছিল করলেই 5000 টাকা দেয়া হচ্ছে, এরকম তথ্য বলা হয়েছিল পুলিশের তরফ থেকে। সেখানে যে ডলারকে যদি টাকা হিসেবে $5000 পাঠিয়ে দেয়, তাহলে তো 6 লাখ টাকা হয়ে গেল। একটা মিছিলে গেলে যদি $5000 একজনের অ্যাকাউন্টে চলে আসে, তাহলে ঝটিকা মিছিল করবে না কেন? এরকমটা হয়তো আরও দেখা যাবে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেভাবে ডলারের কথা বললেন এবং বিলিয়ন ডলার আওয়ামী লীগ চুরি করে বিদেশে পাচার করেছে, সেই টাকা এখন ঝটিকা মিছিলের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এর আগে তিনি এটাও বলেছিলেন যে পৃথিবীর অন্যতম সেরা ল ফার্ম যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট আমাদের দেশের টাকা চুরি করে নিয়ে গিয়ে আমাদের টাকা ব্যবহার করে তারা পৃথিবীর সেরা আইনি ফার্ম ভাড়া করে আন্তর্জাতিক আদালতে মামলা করছে। এই ব্যাপারগুলোও তিনি বলেছিলেন। যাই হোক, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ঝটিকা মিছিলের পেছনে টাকার খেলা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইং। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আগামী 15 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। এরপরেই আপনারা মানে নভেম্বরের 15 তারিখের মধ্যে, নভেম্বর তো প্রায় এসে গেছে, দ্যাট মিনস ধরা যায় 15 দিন। ওই 15 দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে। আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে, গণভোটের দামামা বেজে গেছে। এখন
এই গণভোটে আবার বিএনপি রাজি না, কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতা আবার বিএনপির নাই। জামাত বিএনপির ভিতর কি আলোচনা চলছে জানেন? এই যে খবরটা হচ্ছে, এটা আমি যেটা বিশ্লেষণ করছি, 15 নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ। কারণ 15 নভেম্বর কেন? তাহলে 30 নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে। এ কারণে 15 নভেম্বরটা সিরিয়াস। এখন যদি এটা হয়, বিএনপি কি করবে? জামাত, চরমনাই সহ 8 দল তারা মাঠে আছে যে না, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। দেখেন, এখন গণভোট মানে জনগণের মতামত। কোন গণতান্ত্রিক দল এই গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক। বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার। মাঠে নামেন না, পিঠের চামড়া থাকবে না। গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন। আমরা চাই, জামাত তো হাসে ভিতরে ভিতরে, আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আছি, বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক, দলে তো মজা হয়। কিন্তু বিএনপি নামতে পারবে না ভাই। বিএনপির রাজনীতি নাই, কোনো বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই। এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামাতে সম্ভব নয়, আর গণভোট যদি ইউজ করেই ফেলে, কি আর করার? তাহলে আওয়ামী লীগ 14 দল আর বিএনপি আমরা মিলে না ভোট দিব। মানে তাদের হিসাব, বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ, বিএনপি 14 দল এরা না ভোট দিলে 75% না ভোট করবে, আর 25 থেকে 35% হিসাব যে ওখানে হা ভোট করবে। জামাত বা যারা জুলাইয়ের পক্ষে তারা 25 থেকে 35% না ভোট বিজয়ী হবে, তখন মজা বুঝবা। বিএনপি এমন একটা পর্যায়ে গেছে, এই যে তোলপাটটা এমন পর্যায়ে গেছে, বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আবার জামাত মিটিমিটি হাসে, ইউনূসও মিটিমিটি হাসে। মানে বিএনপি এমন মাইন্ডকে চিপে করেছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয়, তাহলে জামাত, ইউনূস আরো বেশি খুশি। আর বিএনপির ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে। তখন কি হবে জানেন? তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে। গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ, দায়টা পড়বে পুরোপুরি বিএনপির উপর। কারণ বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে। তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে, ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে। বুঝতে পারছেন? না ভোট বিজয়ী করে শান্তি পাবেন, এত সোজা না। বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায়। আমার এই কথাটা যদি বিশ্বাস না হয়, কনক সারওয়ার স্যারের ওইখানে যাবেন, ওইখানে ওনার একটা কন্টেন্টের মধ্যে ক্লিয়ার বুঝাই দিছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায়। যার কারণে জানেন, আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে, বিএনপিও ঠিক ওই ধরনেরই কথা বলে। একই সুরে গাথা গাথা মনে হয় না একটু? দেখেন, আওয়ামী লীগও বলে নির্বাচন হইতে দেওয়া যাবে না, ডক্টর ইউনূস স্যারের অধীনে কোনো নির্বাচন হবে না, অন্য সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়। এখন দেখেন, বিএনপিও কিন্তু ওই একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আর এখন তো এসা ঠেকছে হ্যাঁ আর নার মধ্যে। ভাই, পুরা ফেসবুক, ইউটিউব ফাটাফাটি হয়ে যাইতেছে। হ্যাঁ, সবাই ভাই হ্যাঁ আর না নিয়ে গানও বানায় ফেলাইছে, বিভিন্ন রকম দেশত্ববোধক গান, হ্যাঁ পক্ষে আর নার পক্ষে। যুদ্ধ চলতেছে, একটা যুদ্ধ চলতেছে ফেসবুকে। কিন্তু এই হ্যাঁ আর নার মধ্যেই কিন্তু সব রহস্য লুকায় আছে। এটা মাথায় রাখেন। না বলতেছে বর্তমান সবচেয়ে বড় দল, ওনারা না বলতেছে। আর সবচেয়ে বড় দল যারা এখন পালায় আছে, লুকানো আছে, তারা না বলতেছে। না ভোটই তো জিতার কথা হিসাবে, কারণ ওনারাই তো বড় দল। আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, তার মানে নার পক্ষেই তো যাচ্ছে। তাহলে একটা নির্বাচন দিতে অসুবিধা কি? হ্যাঁ না ভোটের নির্বাচন, কোনো অসুবিধা দেখি না। এমন না যে বিএনপি হ্যাঁ না ভোট চায় না, ওনারা হ্যাঁ না ভোট চায়।
কখন চায় জানেন? ওই জাতীয় নির্বাচনের সময় একই দিনে হ্যাঁ না ভোট হইতে হবে। আর একই দিনে যদি হ্যাঁ না ভোট হয়, ওই হ্যাঁ না ভোটের কোনো মূল্য থাকবে না। হ্যাঁ ভাই, কি মূল্য থাকবে? ওই দিনকে আমি হ্যাঁ আর না ভোট দিতে যাবো, না আমার ভবিষ্যৎ কে নেতা হবে সেটা নির্বাচন করতে যাবো? আমাদের দেশের সাধারণ ভোটাররা ভাই অনেক সাধারণ মানুষ, তারা অনেক সময় অনেক কিছু বোঝে না। ওই হ্যাঁতে টিক দিবে না ক্রস চিহ্ন দিবে, ওদিকে আবার জাতীয় নির্বাচনের আরেকটা ব্যালেট পুরা বুঝছেন হজবরল হয়ে যাবে। ওই হজবরলের মধ্যে বিএনপি যাইতে চাইলো, অন্য কেউ যাইতে চায় না ভাই। অন্য কেউ যাবে কেন? কোনো কারণ তো নাই যাওয়ার। আগের অবস্থা তো নাই, তাই না? আগের অবস্থা কি আছে জামাতে ইসলামের? না, আগের অবস্থা নাই। আচ্ছা, জামাতে ইসলামের কথা বাদ দেন, জামাতে ইসলাম অনেক বড় জায়গা দখল করে রাখছে এই মুহূর্তে। এই কথা আমার না ভাই, এই কথা বিএনপি খুব নিজেই বিশ্বাস করে বলেই তো এত রকম আপত্তি, এত রকম না, তাই না? ওনারাও জানে জামাত অনেক দূর পৌঁছে গেছে, যার জন্য জামাতকে রাইখে আমরা যদি চলে আসি এনসিপির কাছে, দেখেন জুলাই সনদপত্রে এনসিপি সিগনেচার না কইরা এখন খেলার মাঠে উনারাই একমাত্র আছে। বাকি সবাই উনাদের সঙ্গে খেলতে চাইতেছে, কিন্তু কেউ খেলতে পারতেছে না। উনারা কাউকে ছাড় দিচ্ছে না। জামাতে ইসলাম থেকে বিএনপি, আওয়ামী লীগ কাউকেই ছাড় দিচ্ছে না। আমরা কিছুদিন আগেও শুনতেছিলাম এনসিপি বিএনপির সাথে তলে তলে হাত মিলিয়ে ফেলাইছে এবং ওরা আসন ভাগাভাগি করে ফেলাইছে। তখনই মনে মনে হাসতেছিলাম, কারণ কি জানেন? ওই এনসিপি যদি ওদের সাথে কোনো মিটিং সিটিং কইরা থাকে গোপনে, ওইটা ছিল গোয়েন্দাগিরি করা। কেমন গোয়েন্দাগিরি জানেন? ওই বিএনপির মন বুঝা, বড় বড় নেতাদেরকে মাপা, ওনাদের সঙ্গে ক্লোজ ডোরে বসে কথা বললে ভাই অনেক কিছু বোঝা যায়। মাঠের মধ্যে, মঞ্চের মধ্যে, ক্যামেরার সামনে কথা বললে বোঝা যায় না, ওইখানে সবাই সাবধান থাকে। আর ক্লোজ ডোরে কথা বললে আপনি মাপতে পারবেন যে মানুষটা কেমন, ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবতেছে অথবা আপনি কি ভাবতেছেন। যেমন ধরেন, আমি একটা ফিল্মের লোক, অনেকে আমার সাথে হাই হ্যালো করে এবং অনেক প্রশংসা করে মুখের উপর, কিন্তু আমি খুশি হই না, কারণ আমি তো জানি ও মনে মনে ভাবতেছে, ওই মিয়া সারা জীবন সিনেমার সাথে নায়িকাগুলোকে ঢলাঢলি কইরা আসলা, মোজ মাইরা আসলা, মাল খাইলা, এখন এসা সাধু সাজো, জীবনে তো বহুত পাপ করছো তুমি মিয়া পাপী বান্দা। এটা কিন্তু মনে মনে ভাবে। যেদিন থেকে আপনি ভাবতে পারবেন যে ওই মানুষটা আমাকে নিয়ে কি ভাবতেছে, সেদিন থেকে আপনার আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যদি সঠিক ভাবতে পারেন যে ওই মানুষ আমাকে নিয়ে কি ভাবে, ও আমাকে কি চোখে দেখে, ওইটুক ভাবতে পারলেই ভাই আপনি সঠিক পথে যাইতে পারবেন। এর কিছু বেশি দরকার নাই। এখন আসি আসল কথা। ডক্টর ইউনূস স্যার এই গত 15-16 মাসে সবাইকে বুঝা ফেলাইছে, এদেরকে চিনা ফেলাইছে। এরা কেমন টাইপের মানুষ, এরা কেমন ধরনের রাজনীতি করে। এই দেশটা যে আজকে এই পথে, আমাদের দেশের এই রাজনীতির দুর্দশার কারণ কি জানেন? শুধু টাকা কামানো, টাকার ধান্দা ভাই, টাকার ধান্দা, টাকার কাছে বিক্রি হয়ে যায়। দেখেন বহুত নেতা আসছে না এর মধ্যে, শুধু আপনি বিএনপির সাইডে তাকাইবেন কেন? ছোট ছোট দলের দিকে তাকান, এইসব নেতারা কিন্তু ছাত্র রাজনীতি কইরা উঠে আসছে। যেমন এই যে ভিপি নূর সাহেব, জীবনে কত মাইর খাইছে, মাইর খাইতে খাইতে এই জায়গায় আসছে, একটা জায়গায় পৌঁছাইছে। কিন্তু ওনাকে আপনি যদি ফলো করেন, দেখবেন ওনার কোনো আদর্শ খুঁজা পাবেন না। উনি কোন আদর্শের, উনি কি চায় আপনি খুঁজা বাইর করতে পারবেন না। কখনো মনে হবে এদিকে যাইতেছে, কখনো মনে হবে এদিকে যাইতেছে। কারণ কি জানেন? ওই একটাই টার্গেট, একটা আসন দরকার আমার। উনি জানে যে আমার দল থেকে আমি যাইতে পারলেই আমার দলের সবাই খুশি। ওই একা একা যাওয়ার জন্য উনার দলের উপরে নির্ভর করলে হবে না, অন্যের সাথে জোট বাঁধতে হবে। তেমনি আরেকজন নেতা আছে, ছাত্র নেতা, ওই যে মান্না সাহেব, আমাদের নায়ক মান্নার সাথে মিল আছে ওনার নামটা। ওই মান্না সাহেব আমি দেখে আসতেছি, আমার মনে হয় আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকেই দেখতেছি উনি রাজনীতি কইরা আসতেছে, বিভিন্ন টক শুতে যাইতেছে। কখন যে কি বলে আমি নিজেও জানি না। নিজের দলের কথা না বইলে আজকে দেখতেছি উনি বিএনপি নিয়ে চিন্তা করতেছে। বিএনপির সাথে নাকি প্রতারণা করছে ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার একজন প্রতারক। উনি বলতেছে কেন প্রতারক? ওই যে গণভোট দিতে চায়। আরে ভাই, আপনারা খালি সবাই আইসা একটা কথাই বলেন, জনগণ যা চায়, জনগণ যা চায়, জনগণ যেটা চাইবে সেটাই হবে। যেমন আমাদের সালাউদ্দিন সাহেব বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটা জনগণ জানে, জনগণ জবাব দিবে। জনগণের উপরে ছাইরা দিছে। কিন্তু ওনারা কোন জনগণের উপরে ছাইরা দেয়? ওনারা কি মনে করে বাংলাদেশের সবাই রাজনীতি করে?
এই যে রিক্সা চালায়, ভ্যান চালায়, যেমন একজন গার্ড দাঁড়ায় থাকে ব্যাংকের সামনে, বা একজন গাড়ি চালাইতেছে, বা একজন দোকানে কাজ করতেছে, বা একজন দর্জি, যে কোনো অ্যাঙ্গেলেই যান না কেন, সবাই কি রাজনীতি করে? আমাদের ঘরের বউরা কি রাজনীতি করে? দলই তো চিনে না, কোন দলের কোন নেতা, কে মন্ত্রী, এগুলাই তো বলতে পারে না ম্যাক্সিমাম মানুষ। বাংলাদেশের সবাই রাজনীতি করে না, রাজনীতি করে ধরে নেন বাংলাদেশের 50% মানুষ রাজনীতি করে, আর বাকি 50% মানুষ রাজনীতি করে না। তাদেরকে কেন নিজের দলের লোক মনে করতেছেন? এটা তো মনে করার কোনো কারণ নাই, তাই না? সবাই আপনাদের দলের লোক না, এটা মাথায় রাখেন। আর এটা মাথায় রাখার দরকার নাই, এখন চোখেই দেখা যাচ্ছে, হ্যাঁ চোখেই তো দেখতে পাচ্ছেন। এই যে আপনারা চাচ্ছেন যে না কইলে সেই হুক্কা হুয়ার মতো দিল্লি থেকেও না করতেছে, আওয়ামী লীগও না করে, আপনারাও না করেন। দেখছেন কত বড় বিপদে ফালাই দিছে। এরকম সামনে আরো বিপদ আসতে যাচ্ছে, ভয়াবহ বিপদ আসতে যাচ্ছে। কি ধরনের বিপদ জানেন? এই যে আমরা বলি না পুলিশ কাজ করতেছে না, র্যাব কাজ করতেছে না, আর্মি কাজ করতেছে না, সবাই কাজ করছে ভাই, সবাই কাজ করছে। জুলুম করে নাই, গোপন হত্যা করে নাই, কাউকে আয়না ঘরে ঢুকায় নাই, ভয় ভীতি দেখায় নাই, যার জন্য কোনো কিছু থামতেছিল না। কিন্তু ওনারাও বুঝছেন খাতা কলম নিয়া আর ওই যে ক্যামেরা নিয়া, গোপন ক্যামেরা নিয়া সব কিছু রেকর্ড করতেছে আর লেখা হচ্ছে, লেখা হচ্ছে। লিখতে লিখতে ভাই পাতা ভইরা গেছে। এখন অপারেশন চালাইবার টাইম। সে অপারেশন আপনারা দেখতে পারবেন, অপারেশন ডেভিল হান্ট না, ওরকম অপারেশন না, এটা হবে বিপজ্জনক অপারেশন ভাই, বিপজ্জনক অপারেশন। ছাল উঠা ফেলাই মতো দেখবেন। কখন জানেন? ঠিক নির্বাচনটা আসতে দেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এমন একটা বোলডোজার চালাইবো না, তখন আপনারা দেখতে পাইবেন কারা ধরা পড়তেছে। এই যে রাউজানে ধরা পড়ছে, পিস্তল, দা, বটি, কুড়াল, কত কিছু। কোন দলের কেন ছিল? এগুলো নির্বাচনে লাগবে? নির্বাচনে তো লাগবে কলম, কলম।